বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগতম। 2020-21 শিক্ষাবর্ষে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ক্লাস নেওয়া হচ্ছে। যেহেতু কোভিড-19 দীর্ঘমেয়াদী, সেই জন্য কলেজের ক্লাস নেওয়া যাচ্ছে না। তোমাদের ক্লাস সের যে অভাব সেটা পূরণের জন্য আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। যাই হোক, তোমরা সকলেই এই ক্লাসের সঙ্গে যুক্ত হবে এবং যাদের এখনো এর সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে ইনফর্ম করবে যুক্ত হওয়ার জন্য। এখন রসায়নের যে বেসিক বা মূল বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। তোমরা এসএসসিতে শিখে আসছো, যেমন পদার্থের অবস্থা, স্টেট অফ ম্যাটার্স। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল এবং বায়বীয়। যেমন পানি তিন অবস্থায় থাকে: কঠিন অবস্থা বরফ, তরল অবস্থা পানি এবং বায়বীয় অবস্থা জলীয় বাষ্প। কঠিনের মধ্যে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে, তুলনামূলকভাবে তরলে আন্তঃআণবিক শক্তি কম। বায়বীয় যেসব পদার্থ বা গ্যাসীয় পদার্থ সেখানে আন্তঃআণবিক শক্তি আরও বেশি কম থাকে। তোমরা এসএসসিতে পড়ে আসছো যে মোল, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে মোল বলে। আবার যে পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ 6.023 × 10⁻23টি অণু বা পরমাণু বা আয়ন বিদ্যমান থাকে তাকে মোল বলে। যেমন 1 মোল O2 বলতে 32 গ্রাম অক্সিজেন বোঝায়, 1 মোল CO2 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 মোল N2 28 গ্রাম নাইট্রোজেন। আবার 1 মোল H2SO4 98 গ্রাম ইত্যাদি। আণবিক ভর অর্থাৎ অণুর ভর, পারমাণবিক ভর হল পরমাণুর ভর। তোমরা এসএসসিতে শিখে আসছো যে প্রতীক এবং সংকেত। প্রতীক হল মৌলের বা পরমাণুর সংক্ষিপ্ত রূপ। যেমন হাইড্রোজেন এর প্রতীক H, অক্সিজেন ও নাইট্রোজেন N। তেমনিভাবে শিখেছ সংকেত, অণুর সংক্ষিপ্ত রূপ বা যৌগের সংক্ষিপ্ত রূপ। যেমন অক্সিজেন সংকেত হল O2, নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2, ক্লোরিন Cl2। এগুলো হলো মৌলিক অণু। তেমনি যৌগিক অণু H2O, সালফিউরিক অ্যাসিড H2SO4 ইত্যাদি। আবার যে পারমাণবিক ভর মানে পরমাণুর ভর, আণবিক ভর, অণুর ভর। গ্রাম পারমাণবিক ভর হল পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বলে। যেমন অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16 গ্রাম, অক্সিজেনের গ্রাম আণবিক ভর 32 গ্রাম। নবম দশম শ্রেণীতে তোমরা রাসায়নিক বন্ধন পড়ে আসছো। যে রাসায়নিক বন্ধন কি? অণুতে পরমাণু সমূহ যে শক্তিতে যুক্ত থাকে বা আবদ্ধ থাকে সেই শক্তি হলো রাসায়নিক বন্ধন। তোমরা সেখানে রাসায়নিক বন্ধন দুই প্রকার পড়ে এসেছো: আয়নিক বা তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন ছিল ধাতব এবং অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অধাতব ইলেকট্রন গ্রহণ করে আয়নিক বন্ধন সৃষ্টি হবে। তেমনিভাবে পড়ে আসছো সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার। দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ার করবে। এই ইলেকট্রন শেয়ার বা ত্যাগ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরের যে কাঠামো
সেটি অর্জন করে। এখন আরো বেশ কিছু বন্ধন তোমাদের জানতে হবে। এখানে আছে সন্নিবেশ বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন ইত্যাদি। এরপরে তোমরা শিখে আসছো নবম দশম শ্রেণীতে যে লিমিটিং বিক্রিয়ক, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয় সেই বিক্রিয়ককে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। আবার নবম দশম শ্রেণীর ব্যবহারিক রসায়ন বা সর্বশেষ ছিল জৈব রসায়ন সম্পর্কে বেশ কিছু বিষয়, যেমন জৈব যৌগ কাকে বলে। ওইখানে ছিল কার্বন ঘটিত যৌগকে জৈব যৌগ বলে, কিন্তু সূক্ষ্মভাবে দেখতে গেলে শুধু কার্বন ঘটিত যৌগই জৈব যৌগ হবে না, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কার্বন ঘটিত যৌগ কিন্তু জৈব যৌগ নয়। এখন এটি সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে জানতে হবে যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং তাদের থেকে সৃষ্ট বা জাতক সমূহকে জৈব যৌগ বলে। যেমন কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ মিথেন বা মিথেন থেকে সৃষ্ট মিথাইল ক্লোরাইড, মিথানল, মিথানোয়িক অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ হাইড্রোকার্বন ও তাদের জাতককে জৈব যৌগ বলে। এই হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটা সম্পৃক্ত আর একটি অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, এখানে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা অ্যালকেন বা অ্যালকাইন। অ্যালকেন কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত, অ্যালকাইন কার্বন কার্বন তিন বন্ধন দ্বারা। যেমন অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, এরপর কার্বনের সংখ্যার ভিত্তিতে বিভিন্ন নাম আছে, যেমন কার্বনের সংখ্যা 2 হলে ইথেন, 3 প্রোপেন, 4 বিউটেন, 5 পেন্টেন, 6 হেক্সেন, 7 হেপ্টেন, 8 অক্টেন, 9 ননেন এবং 10 ডেকেন। তেমনিভাবে অ্যালকেন অসম্পৃক্ত, যেটি এর সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ। এর প্রথম সদস্য হচ্ছে ইথিন, নেক্সট প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননিন, ডেকিন ইত্যাদি এইভাবে। আবার অ্যালকাইন এর প্রথম সদস্য ইথাইন বা অ্যাসিটিলিন, নেক্সট প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন ইত্যাদি। তেমনিভাবে কার্যকরীমূলক ছিল নবম দশম শ্রেণীতে অ্যালকোহল বন্ধন OH, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডমূলক বন্ধন COOH, অ্যালডিহাইড বন্ধন CHO, কেটন বন্ধন CO বন্ধন ইত্যাদি। তাহলে এই কার্যকরীমূলক মূলত জৈব যৌগে উপস্থিত থেকে পুরো যৌগের ধর্ম তার উপর নির্ভর করবে। যেমন অ্যালকোহল, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল ইত্যাদি। এই অ্যালকোহলের আবার IUPAC পদ্ধতি বা জেনেভা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিতে এর নাম, এই অ্যালকোহলের নামের শেষে নল বা অল যুক্ত হবে। যেমন মিথাইল অ্যালকোহলকে বলা হবে মিথানল, ইথাইল অ্যালকোহল ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল ইত্যাদি। তেমনিভাবে অ্যালডিহাইড বন্ধন CHO শিখে আসছো। এই অ্যালডিহাইডের IUPAC নামের শেষে ন্যাল যুক্ত হবে। এক কার্বন বিশিষ্ট মিথানেল, 2 ইথানল, 3 প্রোপানল, 4 বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল ইত্যাদি। তেমনিভাবে
কেটন নামের শেষে ওন বা নন যুক্ত হবে, যেমন প্রোপানন, বিউটানন, পেন্টানন, হেক্সানন ইত্যাদি। কার্বক্সিলিক অ্যাসিড, এক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হল মিথানোয়িক অ্যাসিড, 2 ইথানোয়িক অ্যাসিড, 3 প্রোপানোয়িক অ্যাসিড, 4 বিউটানোয়িক অ্যাসিড, 5 পেন্টানোয়িক অ্যাসিড, 6 হেক্সানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক, ননানোয়িক, ডেকানোয়িক অ্যাসিড ইত্যাদি। তোমরা আরো শিখে আসছো যে এই যে অ্যালডিহাইড এর একটি জলীয় দ্রবণ যেটি ফরমালিন নামে পরিচিত, এটি 30 থেকে 40% ফর্মালডিহাইড বা মিথানল এর জলীয় দ্রবণ, যেটা ফরমালিন বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রাণী, বিশেষ করে মৃত প্রাণী সংরক্ষণের জন্য এটি ব্যবহৃত হয়। বর্তমানে এটি ফলমূল, মাছ, মাংস ইত্যাদি সতেজ রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। এটির ব্যবহার বেশি পরিমাণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার অ্যাসিডের একটি দ্রবণ যেটা 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, যার নাম বাণিজ্যিক নাম হচ্ছে ভিনেগার। এই ভিনেগার সাহায্যে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। এটি খুবই ভালো ব্যবহার। তাই যাই হোক, তোমাদের সঙ্গে এতক্ষণ তোমরা নবম দশম শ্রেণীতে যেসব বিষয়গুলি পড়ে আসছো সেই সব সম্পর্কে বলা হলো। এখন এই উচ্চ মাধ্যমিক লেভেলে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে, একাদশ শ্রেণীর প্রথম যে অধ্যায়টির নাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই অধ্যায়টি ক্লাস আমি তোমাদের সঙ্গে নেব। আমাদের রসায়নের 2জন স্যার আছেন, আমি মোহাম্মদ আব্দুস সামাদ। তোমাদের এই একাদশ শ্রেণীর প্রথম পত্রের প্রথম অধ্যায় ক্লাস নেব। আরেকজন স্যার আছেন মোহাম্মদ আহাদ আলী, উনি শুরু করবেন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন। তো এখন এই প্রথম অধ্যায়ের জন্য অর্থাৎ প্রথম পত্রের জন্য বা নবম দশম শ্রেণীতে যেমন একটি বই ছিল সরকারি সিলেক্ট রসায়ন, এই একাদশ দ্বাদশ অর্থাৎ এই উচ্চতর লেভেলে এখন আর কোনো একটি নির্দিষ্ট বই নয়, এখন একাধিক বই বাজারে প্রচলন আছে। তার মধ্যে আমরা যেসব বই সিলেক্ট করছি, 1 নম্বরে ডক্টর আহসান কবির এবং ডক্টর রবিউল ইসলাম অর্থাৎ কবির এবং ইসলাম নামে পরিচিত। নাম্বার 2 হারাধন ও নাগ, এটি হলো সরোজকান্তে সিংহহাজারী এবং হারাধন নাগ দুজন মিলিয়ে বইটি। নাম্বার 3 অক্ষরপত্রের বইটি। আপাতত 3টে, প্রথম একটা কিনে পরবর্তীতে কিনবে, বই অবশ্যই কিনতে হবে। তা যাই হোক, তোমাদের এখন শুরু করছি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরিতে এর আগে তোমরা নবম দশম শ্রেণীতে ক্লাস করে আসছো যে নিজের এবং সহপাঠীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ল্যাবরেটরিতে কাজ করতে হয়। হাতে কলমে কাজ করার সময় বেশ ঝুঁকি থাকে, অর্থাৎ ঝুঁকি কম নয়। ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটার একাধিক কারণ থাকতে পারে। সেই কারণগুলি হলো নাম্বার 1 অসতর্কতা, নাম্বার 2 ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য, নাম্বার 3 আগুন, নাম্বার 4 কাজ এবং নাম্বার 5 অপরিকল্পিত ল্যাবরেটরি। এইগুলি হলো ল্যাবরেটরিতে যেসব কারণে দুর্ঘটনা ঘটে
সেইগুলি। ল্যাবরেটরি ব্যবহার বিধি, যেমন নাম্বার 1 পোশাক পরিচ্ছদ। এই পোশাক পরিচ্ছদের মধ্যে যে অ্যাফ্রন, তোমরা দেখেছো যে ল্যাবে অ্যাফ্রন ব্যবহার করা হয়, যেমন ডাক্তাররা অপারেশন থিয়েটারে বা হাসপাতালে পোশাকের উপর একটা সাদা ড্রেস থাকে, সেটার নাম অ্যাফ্রন। এবং ল্যাবে জুতা পরতে হবে, মাস্ক পরতে হবে। মাস্ক মানে মুখোশ। এখন যেমন করোনা ভাইরাসে সবাই ছোট থেকে বড় বাড়ি থেকে বের হলেই মাস্ক লাগে, তেমনিভাবে ল্যাবে মাস্ক লাগবে। এবার নাম্বার 2 আগুন থেকে সাবধানতা। নাম্বার 3 নিরাপদ চশমা। নাম্বার 4 গ্লাভস। নাম্বার 5 বায়ু সঞ্চালন হয় এমন রুম লাগবে। 6 সুরক্ষা ব্যবস্থা। নাম্বার 7 সতর্কতা। নাম্বার 8 আচরণ। নাম্বার 9 রাসায়নিক হ্যান্ডেলিং, রাসায়নিক পদার্থ কীভাবে ব্যবহার করবে সেগুলি। নাম্বার 10 পিপেটের ব্যবহার। নাম্বার 11 বিকারক ব্যবহারে সতর্কতা। নাম্বার 12 তরল উত্তপ্তকরণ। নাম্বার 13 নিরাপত্তা বিধি। নাম্বার 14 মাস্ক ব্যবহার। নাম্বার 15 সাধারণ আচরণ। এগুলি হলো ল্যাবের ব্যবহার বিধি। এখন ল্যাবে যেসব রাসায়নিক বিশ্লেষণ করা হয়, সেই রাসায়নিক বিশ্লেষণ প্রধানত 2 প্রকার। আঙ্গিক বিশ্লেষণ মানে শনাক্তকারী পরীক্ষা, এটা অজ্ঞাত অজৈব নমুনা লবণের ক্ষেত্রে হয়। এর 2টি পার্ট থাকে, একটা অম্লীয়মূলক এবং একটি ক্ষারীয়মূলক। অম্লীয়মূলক অ্যাসিড থেকে আসবে এবং ক্ষারীয়মূলক ক্ষার থেকে আসবে, যেমন একটি লবণ সোডিয়াম ক্লোরাইড, এর 2টি অংশ। ক্ষারীয়মূলক হচ্ছে Na+ মানে সোডিয়াম আয়ন, এবং অম্লীয়মূলক Cl- বা ক্লোরাইড আয়ন। এরকম এইসব শনাক্তকরণগুলি করা হয় সাধারণত টেস্ট টিউব, বিকার, এইসব পাত্রে। এটাকে বলা হয় আঙ্গিক বিশ্লেষণ। এবং নাম্বার 2 মাত্রিক বিশ্লেষণ বা পরিমাণ নির্ণয় পরীক্ষা, যেটি করা হয় বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার এইসব নিয়ে। এটাকে আবার বলা হয় টাইট্রেশন। ল্যাবরেটরিতে ব্যবহৃত যেসব গ্লাস সামগ্রীসমূহ অর্থাৎ কাঁচ সামগ্রীসমূহ ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে টেস্ট টিউব, পিপেট, বুলেট, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, ফানেল, আয়োজনিক ফ্লাস্ক, মাপন সিলিন্ডার, গ্যাস, গ্লাস রড অর্থাৎ কাচের রড, ওয়াশ বোতল, ওজন বোতল এবং ওয়াশ গ্লাস। এইসব গ্লাস সামগ্রী বা কাঁচ সামগ্রী ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। এই গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধা ও অসুবিধা সমূহ। গ্লাস সামগ্রী ব্যবহারে অনেক সুবিধা আছে এবং অসুবিধাও আছে। খুব সহজেই এগুলি ব্যবহার বা হ্যান্ডেলিং করা যায়। আর অসুবিধা, অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, ফেটে যাবে ইত্যাদি। এই গ্লাস সামগ্রী বা যন্ত্রপাতি যেসবভাবে পরিষ্কার রাখতে হবে, এখন ল্যাবরেটরি পরিষ্কার করতে হবে, যন্ত্রপাতি পরিষ্কার, গ্লাস সামগ্রী এসবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। ল্যাবে যে গ্লাস সামগ্রী বা কাঁচ সামগ্রী পরিষ্কার করার জন্য বিভিন্ন কার্যকর ক্লিনার বা পরিষ্কারকারক থাকে, যেমন জৈব দ্রাবক, ডেকর 90, সোডিয়াম কার্বনেট দ্রবণ, ক্রোমিক অ্যাসিড, অ্যাসিটোন, চূড়ান্ত পরিষ্কারকরণ, কাঁচ সামগ্রী সংরক্ষণ। এখন আসছে আলোচনায় ব্যালেন্স। ব্যালেন্স হচ্ছে ওজন। আমরা যেমন এই কয়েক বছর পূর্বে বিভিন্ন জিনিস বাজার থেকে নিলে দাঁড়িপাল্লা বা নিক্তি ছিল, এটাকে এখন রাসায়নিকভাবে বলা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্স বর্তমানে 2 ধরনের, একটি হচ্ছে রাসায়নিক ব্যালেন্স, একটা ডিজিটাল ব্যালেন্স। রাসায়নিক ব্যালেন্স যেমন পলবঙ্গে ব্যালেন্স ও সার্টোরিয়াস ব্যালেন্স, এবং ডিজিটাল ব্যালেন্স বা ইলেকট্রনিক সংখ্যা প্রদর্শনী ব্যালেন্স। ব্যালেন্সের যে বিষয়গুলি জানা লাগবে সেটি হলো রাইডার বা আরোহী। রাইডার হলো নির্দিষ্ট জানা ভরের অতি সূক্ষ্ম ধাতব তার। এই তারটি প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম তারে হতে পারে, যার টুকরো
ব্যালেন্সের উপর বিমের উপর দিয়ে চলাচল করতে পারে। এটি হলো রাইডার। রাইডার ধ্রুবক। প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট করে একটি স্থির সংখ্যাসূচক মান গণনা করা যায়। এটি রাইডারের ভরকে বিমের দৈর্ঘ্যের শতাংশে প্রকাশ করা হয়। এই স্থির মানকে ওই রাইডারটির জন্য রাইডার ধ্রুবক বলে। সাধারণত আমাদের যেসব ল্যাবে দুটি ভরের রাইডার ব্যবহার করা হয়, একটি 10 mg অর্থাৎ 10 মিলিগ্রাম ভরের, আর একটি 5 mg বা 5 মিলিগ্রাম ভরের। 10 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবকের মান 0.0002 গ্রাম এবং 5 মিলিগ্রামের জন্য এই রাইডার ধ্রুবকের ভরের মান 0.001 গ্রাম। এই দুটি রাইডার ধ্রুবকের মান মুখস্থ রাখতে হবে। এটি অনেক সময় এমসিকিউতে পরীক্ষায় থাকতে পারে। আয়তনিক বিশ্লেষণের জন্য যেসব গ্লাস সামগ্রী বা কাঁচ সামগ্রী ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বিকার। এই বিকার আবার বিভিন্ন সাইজের হতে পারে, 100 মিলি, 250 মিলি বা 500 মিলি ইত্যাদি। আয়তনিক ফ্লাক্স, যেটাকে বলা হয় ভলিউমেট্রিক ফ্লাক্স। এই ভলিউমেট্রিক ফ্লাক্স আবার বিভিন্ন আয়তনের হয়, 50 মিলি, 100 মিলি, 250 মিলি ও 500 মিলি। মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার বা মাপন চোঙ, এটিও আবার বিভিন্ন আয়তনের হয়, 5 মিলি, 10 মিলি, 50 মিলি, 100 মিলি, 200 মিলি, 250 মিলি এর সাহায্যে সর্বনিম্ন 1 মিলি আয়তন পরিমাপ করা যায়। পিপেট, এই পিপেট আবার বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন আয়তনের, 1 মিলি, 2 মিলি, 5 মিলি, 10 মিলি, 20 মিলি ইত্যাদি। পিপেটের সাহায্যে সাধারণত একটা নির্দিষ্ট আয়তন এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তর করা হয়। বুলেট, বুলেট সাধারণত আমাদের ল্যাবে যেসব ব্যবহার করা হয়, দুই ধরনের বুলেট দেখা যায়, একটা হচ্ছে 25 মিলি এবং একটি 50 মিলি। এই বুলেটের ক্ষুদ্রতম যে আয়তন মাপা যায় সেটা হচ্ছে 0.1 মিলি বা 0.1 cm3। কনিক্যাল ফ্লাক্স, এটি সাধারণত 250 বা 250 মিলি আয়তনের হয়। ধৌতকরণ বোতল, যেটাকে বলা হয় ওয়াশ বোতল, এটি সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে। এখন আসা যাক কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ, যেমন প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হল যে সকল রাসায়নিক পদার্থ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা পানি, বাষ্প দ্বারা আক্রান্ত হয় না। আমি আবার বলছি, যে সকল রাসায়নিক পদার্থ বায়ু, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড দ্বারা আক্রান্ত হয় না, যাদের তৈরি দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, সেই সকল রাসায়নিক পদার্থকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলি হল অনাদ্র সোডিয়াম কার্বনেট দ্রবণ, অক্সালিক অ্যাসিড দ্রবণ, বিভিন্ন অক্সালেট দ্রবণ যেমন সোডিয়াম অক্সালেট দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ইত্যাদি। এগুলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তেমনিভাবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হল যে সকল পদার্থ বায়ু, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ এদের সাথে সহজেই বিক্রিয়া করে এবং যাদের তৈরি দ্রবণের ঘনমাত্রা পরিবর্তিত হয়, অর্থাৎ অনেক দিন পর্যন্ত রাখা যায় না, 2-1 দিনের মধ্যে ঘনমাত্রা পরিবর্তন হবে। যদি ধরো ডেসিমোলার দ্রবণ তৈরি করে রাখা যায়, দেখা যাচ্ছে একদিন পরে সেটি চেঞ্জ হয়ে গেছে। এরকম পদার্থ হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সকল তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, যেমন HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3, সালফিউরিক অ্যাসিড H2SO4 তীব্র অ্যাসিড। আবার তীব্র ক্ষার সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড ইত্যাদি। এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দ্রবণ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আলোচনা আসা যাক প্রমাণ দ্রবণ। যে প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ, অর্থাৎ দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে এটি যদি জানা থাকে তাহলে সেটিকে বলা হবে প্রমাণ দ্রবণ। এই প্রমাণ দ্রবণ বিভিন্ন রকম হয়, যেমন মোলার দ্রবণ, এটিকে লেখা হয় 1m দিয়ে, ডেসিমোলার M/10 বা 0.1m, সেমিমোলার
m/2 বা 0.5 m, সেন্টিমোলার দ্রবণ m/100 বা 0.01 m। যেমন মোলার দ্রবণ 1 লিটার, দ্রব 1 মোল এবং দ্রাবক, অর্থাৎ 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলা হয় মোলার দ্রবণ। এটি আয়তনের সাথে সংশ্লিষ্ট। আয়তন যেহেতু আবার তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ মোলার দ্রবণ তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট। আবার তাপমাত্রা যদি হ্রাস করা যায় তাহলে মোলারিটি বেড়ে যাবে। আর মোলারিটি বলতে 1 লিটার দ্রবণে যত সংখ্যক মোল দ্রব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় মোলারিটি। যেমন যদি 1 লিটার দ্রবণে 1 মোল HCl অর্থাৎ 36.5 গ্রাম HCl দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হবে মোলারিটি বা মোলার দ্রবণ। এখন মোলার দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। দ্রব হবে 1 মোল, দ্রাবক 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলাল দ্রবণ। এই মোলাল দ্রবণের যে মোলালিটি ঘনমাত্রা, 1000 গ্রাম দ্রাবকে যত সংখ্যক মোল দ্রব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হবে ওই দ্রবণের মোলালিটি। তেমনি ভাবে আরেক প্রকার দ্রবণ নরমাল দ্রবণ। এই নরমাল দ্রবণ হলো 1 লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্য ভর দ্রাবক দ্রবীভূত থাকে সেই দ্রবণকে বলা হয় নরমাল দ্রবণ। এখন এই মোলার দ্রবণ বা মোলারিটি এইসব হিসাব নিকাশ করার জন্য যে একটি সূত্র ব্যবহার করা হয়, S সমান 1000 W/mv। S হচ্ছে নরমালিটি অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা, এটা মোলারিটিতে প্রকাশ করা হয়। W ভর গ্রামে প্রকাশ করা হয়। M আণবিক ভর, বড় হাতের M যেটা ক্যাপিটাল M আণবিক ভর। আর আয়তন যেটা V, এটা মিলিতে প্রকাশ করা হয়, অর্থাৎ S = 1000 W/mv। এখানে এই যে 4টি টার্ম বা পদ রয়েছে S, M, W, V, এর যে কোনো 3টি যদি জানা থাকে তাহলে চতুর্থটি এই হিসাবের মাধ্যমে জানা যাবে। সকলকে ধন্যবাদ। যাই হোক, এতক্ষণ তোমাদের সঙ্গে যে আমি ক্লাস নিলাম, নেক্সট এভাবে ক্লাস চলতে থাকবে অনলাইনের মাধ্যমে। তোমরা দয়া করে নিজেরা তো ক্লাসগুলি দেখবে এবং যে সমস্ত বন্ধু বান্ধবী এখন অনলাইনের সাথে যুক্ত হয়নি বা হতে পারেনি তাদেরকে ইনফর্ম করবে, জানাবে এবং লিঙ্ক দেবে যে কিভাবে এই অনলাইন ক্লাসগুলো দেখা যায়, এই অনলাইন ক্লাসের সঙ্গে কিভাবে যুক্ত হতে হয়। এটা আছে যে আল হেরাত কলেজ অনলাইন ক্লাস ফার্স্ট ইয়ার 2020-2021 এই লিঙ্কে। তাছাড়া যে সমস্ত স্টুডেন্ট অনলাইন ক্লাস করছে তাদের সাথে যুক্ত থাকবে, থেকে ক্লাসগুলি দেখবে এবং বই অবশ্যই কিনবে। আর রাসায়নিক বই কেনার পর ক্লাস করার পর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় মনে করো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে ফেসবুকে বা মোবাইলে। যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যা দূর করার জন্য। যাই হোক, সকলেই ভালো থাকবে। যেহেতু তোমরা এখন স্কুল ছেড়ে কলেজে আসছো, কলেজে এই নবম দশম শ্রেণী যে সমস্ত সিলেবাস ছিল তার চেয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে অনেক অনেক বড় সিলেবাস। এখানে অনেক অনেক বেশি পড়তে হবে, বিভিন্ন লেখকের বই পড়তে হবে, পড়াশোনার পরিধি বাড়াতে হবে। তবেই কিন্তু নেক্সট এইচএস ভালো ফলাফল করার পর ভালো জায়গায় অ্যাডমিশন হওয়া যাবে। আর যদি ভালো জায়গায় অ্যাডমিশন হওয়া যায় তখন জীবনের গতি প্রকৃতি কিন্তু ভিন্ন হবে, রিল্যাক্সে তখন কাটাতে পারবে। সেই জন্য এই যে 2 বছর উচ্চ মাধ্যমিক লেভেলে একাদশ দ্বাদশ শ্রেণী প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে এবং মন এবং মগজকে স্থির রাখতে হবে। এই বলে তোমরা সকলেই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।